ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, কম ছড়েগা ভেজাল ভায়া, ভেজাল সে হে ফায়দা। ঠিক তাই, ভেজাল দিয়ে দিয়ে আমাদের যখন একদম সব কিছু ভরে গেছে, ঠিক তেমনি আমাদের দেখা মিলল ভেজালহীন খাবার নিয়ে একজন অতিথি, একজন উদ্যোক্তা এবং প্রশিক্ষক, যিনি শাওরিন আহমেদ আমাদের স্টুডিওতে আছেন। তার ব্যাপারে আমরা তার জানা অজানা অনেক তথ্য জানবো, আমাদের সঙ্গে থাকতে হবে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডোমনা শিকদার, এবং আমার সঙ্গে আছেন ভেজালবিহীন খাবার নিয়ে যে আপুটা কাজ করছেন, এবং তিনি একজন সুন্দরী, বেশ সুন্দরী, কম বয়স্কের একটা আপু, যে এরকম ভেজাল খাবার বাদ দিয়ে আমাদের হচ্ছে অথেন্টিক খাবার দিচ্ছেন, একদম সতেজ খাবার দিচ্ছেন। সেই আপুটার সঙ্গে তিনি হচ্ছেন শাওরিন আহমেদ আপু। তার সঙ্গে কথা বলবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমি তো আমার মতো করে আপনার পরিচয়টা দিলাম, আপনি আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু দর্শকদের বলবেন। আমার নাম হচ্ছে শাওরিন আহমেদ। আমি কাজ করছি হচ্ছে ফ্রোজেন ফুড প্লাস হচ্ছে রেডি টু কুক আইটেম নিয়ে। আমার আইটেমগুলো হচ্ছে মাছ, মাংস, শাকসবজি সব কিছু একদম প্রসেস করা থাকবে, নিয়ে শুধু রান্না করবে, এতটুকু কাজই, আর এর বাইরে কিছু করতে হবে না। আর আমার পেজের নাম হচ্ছে সতেজ বাজার। চমৎকার। আপু, এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আচ্ছা, আমার জন্ম হচ্ছে ঢাকাতেই, ঢাকার এয়ারপোর্টে হচ্ছে আমার জন্ম। আমি ক্লাস 6 পর্যন্ত ঢাকাতেই ছিলাম, সিভিল এভিয়েশনে আমার ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা। তারপর হচ্ছে আমি ময়মনসিংহে চলে যাই। ময়মনসিংহে আমার হচ্ছে নানুর বাসা, ওখানে আমরা সেটেল হয়ে যাই। ওখান থেকে আমার পড়াশোনা সব কিছু কমপ্লিট করা। আচ্ছা, চমৎকার। আচ্ছা আপু, আপনার ছোটবেলায় যখন স্কুলে পড়তেন তখন থেকে কি মনে হতো যে সবাই আমাকে শাওরিন নামে, মানে নিজের নামে চিনবে, এরকম আইডেন্টিটি ব্যাপারটা ছিল যে সবাই আমাকেই চিনবে আমার নাম দিয়ে, এরকম ছিল? জি হ্যাঁ, এরকমটা ছিল বলেই মনে হয় আজকে আমি শাওরিন। আমার কাছে মনে হয়। খুব সুন্দর বলেছেন যে প্রত্যেকটা নারীর আসলে এই ক্রাইসিসটা থাকে যে আমার নিজ নামে পরিচিত হতে। সো আমার মনে হয় শাওরিন আপুও তার ব্যতিক্রম নন। আপু, এবার একটু বলবেন যে ধরেন আমরা নারীরা তো অনেক কিছু নিয়ে কাজ করতে চাই। আমাদের প্রথম পছন্দ হচ্ছে ড্রেস ব্যাপারে, মানে ক্লদিং। তারপর কেউ হয়তো অন্যান্য অনেক কিছু সুচ শিল্প, কারুশিল্প অনেক কিছু করে। তো আপনি এই রেডি টু কুক, মানে এই ধরনের মানে প্রসেস, হ্যাঁ, এই প্রসেসটা কেন, বা খাবার নিয়ে কেন, এটা কেন মনে হলো? খাবার নিয়ে আসলে আমার এটা হচ্ছে যে আমি হঠাৎ করেই আমি যখন থেকে একটু একটু বুঝতে শিখলাম, তখন থেকে মনে হচ্ছে যে আমি রান্নার প্রতি খুব দুর্বল। মানে আমার কাছে মনে হয় যে রান্নাটা খুব শখের কাজ, শখের জিনিস, শখ করেই করি, এরকম করতে করতে তো একটা সময় হচ্ছে আমি জব যখন ছেড়ে দিলাম, আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ের পরে ভাবছি যে কি করব। তো আমার হাজবেন্ড আমাকে বলছে যে কিছু একটা করো, নিজে করো, যাতে আরো কয়েকজনের কর্মসংস্থানটা তৈরি করতে পারো। আচ্ছা। তো একদিন হঠাৎ শীতের সিজনে আমার আম্মুকে দেখতাম, আমার আম্মু সবসময় আমাদের জন্য সারা বছরের সবজি প্রসেস করে রাখতো। আচ্ছা। সবজিটাকে প্রসেস করে রাখতো, আমরা সিজনের বাইরে গিয়ে যেন ওই সবজিগুলো খেতে পারি। তো রাত তখন 11টা বাজে আমার মনে আছে। আমি হচ্ছে হঠাৎ করেই আমি সবজি প্রসেস করছি, প্লাস হচ্ছে গরুর ভুঁড়ি প্রসেস করছি। তখন মনে হলো যে এই ভুঁড়ির কাজটা অনেক কষ্টের। রাইট। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম, যারা আমাদের কর্মজীবী নারীরা আছে, তারা সারাদিন পর এসে যখন পরিবারের চাহিদা অনুযায়ী এই একটা জিনিস প্রসেস করতে যাবে, তার অনেক কষ্ট হবে। তো সেই ধারণা থেকেই মনে হলো উনি শুধু না, নতুন মা যারা হয়েছেন তাদের জন্য এটা খুব বেশি উপকারে আসবে যদি রেডি টু কুক প্রসেসটা নিয়ে আসতে পারি। তো সেই ধারণা থেকেই চটজলদি হাজব্যান্ডের কাছে গিয়ে বললাম, এখন একটা পেজ খুলে দাও, আমি এটা নিয়ে কাজ করব। তখনও প্ল্যানিং অতটা বড় ছিল না, চেষ্টা করি, মানে নিজের একটা আইডেন্টিটিও ক্রিয়েট হবে, পাশাপাশি আমি মানে একটা সেবামূলক কাজেও জড়িত থাকবো আর কি। এই ধারণা থেকেই এইভাবে এই রাস্তায় চলে আসা।
চমৎকার। একটা মানুষ শুধুমাত্র নিজের প্রফিট বা নিজের নাম হবে শুধু এইটুকু চিন্তা করেননি, তিনি কিন্তু সরি তিনি একটা সেবামূলক কাজ বেছে নিয়েছেন, যেখানে যারা কর্মজীবী নারীরা বা নতুন প্রসূতি মা যারা, তাদের সুবিধা হবে, তারা যেন খুব কম সময়ে জাস্ট শুধু চুলাতে আগুন দিয়ে একটা পাত্র বসিয়ে দেবে আর রান্না হয়ে যাবে। তো আপু এই ধরনের চিন্তা করে, এই ধরনের মন মানসিকতা থেকে তার এই ব্যবসা, তার এই উদ্যোগ সতেজ বাজার তৈরি করেন। চমৎকার। এবং দেখেন খুব সুন্দর, যে বলে না উচ ছেড়ি তোর বিয়ে, ঠিক আপু যখনই মনে হলো তখনই কিন্তু তার হাজব্যান্ডকে গিয়ে বলো পেজ খুলে দাও, তার মানে খোলা হয়ে গেল এবং কাজে শুরু হয়ে গেল। চমৎকার। আপু আপনি এটা ধরেন আমাদের দেশের বাইরে এটা প্রচলন খুব বেশি, ধরেন ওরা তো আসলে সময় পায় না, বাজার থেকে জাস্ট সবকিছু নিয়ে যায়, শুধু করে খায়। তো আপনি কি এটা কখনো ওইটা ফলো করেছেন, নাকি আপনারা যে বললেন আপনার মাকে দেখে আপনার এটা মাথায় এসছে? না, আমি হচ্ছে যখন শুরু করি তখন রেডি টু কুকের প্রচলনটা তেমন ছিল না। আচ্ছা। আর ময়মনসিংহ সদরে আমি তখন প্রথম ছিলাম যে কিনা আমি রেডি টু কুক নিয়ে কাজ শুরু করি। আচ্ছা। তখন তেমন কেউ ছিল না। পরে আমার হাজবেন্ড আমাকে জানালো যে এটা দেশের বাইরে খুব বেশি প্রচলিত একটা বিজনেস। তো আইডিয়াটা বেসিক্যালি আমার ওই তখন থেকেই আসছে যে আমার মাকে দেখেছি প্রসেস করে রাখতে, তারপরে হচ্ছে ওই কর্মজীবী মহিলাদের কথা চিন্তা করেছি, সেবামূলক একটা কাজ করব, সেই চিন্তা থেকেই এসেছিল আর কি। চমৎকার। মানে একটা মানুষের আসলে সুদূর প্রসারী চিন্তা ভাবনা না থাকলে আসলে হয় না, উদ্যোগ নেওয়া যায় না বা সফল উদ্যোক্তা হওয়া যায় না। সেই ক্ষেত্রে শাওরিন আহমেদ আপু চরম সফল বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু সুদূর প্রসারী অনেক চিন্তা ভাবনা করেছেন, ময়মনসিংহ এর মতো শহরে যেখানে তিনি প্রথম এই উদ্যোগ নিয়ে কাজ করেছেন। চমকপ্রদ। আপু এটা কত সালে শুরু করেছেন আপনি? আমি শুরু করেছি 2020 সালে। আচ্ছা, মানে করোনাকালীন সময় কিছুটা আগে। আমি শুরু করার পরই হচ্ছে করোনার সময়টা শুরু হয়ে যায়, এবং তখন আমি বুঝতে পারি যে মানুষের মানে চাহিদাটা কেমন। কারণ তখন সবাই লকডাউনে ছিল, ঘরে বসে ছিল। আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ মানে সবাইকে সার্ভ করতে গিয়ে আমাকে বের হতে হয়েছে। তখন আমাকে বাজারে যেতে হয়েছে রিস্ক নিয়ে, তখন আমাকে হচ্ছে একদম মানে রুট লেভেল থেকে কাজ করতে হয়েছে, আমাকে বাইরের প্রত্যেকটা মানুষের সাথে মানে যোগাযোগ রাখতে হয়েছে। আমি মানে চেয়েও আমি বন্ধ রাখতে পারিনি, কারণ যখন আমার ফোনে মেসেজ আসতো যে আপু আপনি আজকে বাজার না দিলে আমরা খেতে পারবো না, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। তখন মনে হয়েছে যে না, এখন আমাকে বের হতে হবে, এখন আর বসে থাকলে হবে না। চমৎকার। মানে মানবতার ফেরিওয়ালাও বলা চলে, কারণ তাকে যখন টেক্সট এসছে যে আপু আপনি বাজার না দিলে খাওয়া হবে না, তো ব্যাপারটা আপনি দেখেন কতখানি চ্যালেঞ্জিং এবং কতটা মানবতা বোধ তার মধ্যে প্রবল, যে তিনি এই টেক্সট পেয়ে বের হয়ে গেছেন নিজের জীবনের চিন্তা না করে। কারণ লকডাউন তো সবার জন্যই, কিন্তু তারপরে তিনি একজন নারী হয়ে ওই সময়টায় যে সকল মানুষের পাশে ছিলেন, এটাকে আসলে মানবতার ফেরিওয়ালাই বলা চলে। আপু অনেক ভালো লাগলো আপনার এই কথাটা শুনে, মানুষ আসলে নিজেকে নিয়ে চিন্তা করে, সেই ক্ষেত্রে আপনি একদমই ব্যতিক্রম মনে হচ্ছেন। হ্যাঁ, কারণ হচ্ছে মানে তখন আমার কাছে মনে হচ্ছে ওনার ওই জায়গাটায় হয়তো আমিও থাকতে পারতাম, আমারও হয়তো এরকম সিচুয়েশন হতে পারতো যে আমার বাসায় বাজার নেই, এখন আমি বেরো হতে পারছি না করোনার জন্য, আমার বাসায় ছোট একটা বাচ্চা আছে, আমি কি করব। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আমার বের হওয়া দরকার। আচ্ছা, তার মানে তখনই আপনার বিজনেসটা স্প্রেড হয়েছে? হ্যাঁ, তখনই আমার বিজনেসটা স্প্রেড হয়েছে, এবং দিনের পর দিন সেটা মানে ঊর্ধ্বমুখী ছিল। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী আছে। মাশাআল্লাহ। আচ্ছা আপু একটু বলবেন যে আপনার দ্বারা, কারণ এটা তো একটা বড় একটা পরিসরের উদ্যোগ, কারণ আপনার সব হচ্ছে রেডি টু কুক, মানে আপনাকে বাজার থেকে রটা আনতে হয়, সেটা প্রসেস করে এরপর প্যাকেজিং করতে হয়। এই ক্ষেত্রে আপনি কতজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? প্রথম করোনা টাইমিং এ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররাই আমরা কাজ করতাম, মানে আমার ফ্যামিলির এমন কেউ নেই যে কাজ করেনি। মানে আমার হাজবেন্ড, আমার আম্মা, তারপর আমার খালামুনি, মানে যারা আমার সারাউন্ডিংস যারা ছিলেন সবাই মিলেই আমরা কাজটা করেছি, কারণ তখন আসলে আমি ওইভাবে কর্মী অ্যারেঞ্জ করতে পারিনি আর কি। তো এখন আমার বর্তমানে 18 জন কর্মী আছেন, তারা কাজ করছেন আমার সাথে, 18টা ফ্যামিলি আমার সাথে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ।
18 জন মানুষ, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে শাওরিন আপু শুধুমাত্র নিজেই স্বাবলম্বী বা সফল হননি, তার সঙ্গে কিন্তু আরো 18 জনের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের জীবনযাত্রায় অনেক বড় ভূমিকা রেখেছেন। চমৎকার, অনেক ভালো লাগলো এত কম বয়সে একজন নারী হয়ে এই ধরনের চ্যালেঞ্জিং একটা প্রফেশন বেছে নেওয়া এবং হচ্ছে তার দ্বারা এতজন মানুষের কর্মসংস্থান হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপু এবার একটু বলবো যে আপনি যখন এই কাজগুলো শুরু করেন, আপনি কি ট্রেনিং নিয়েছেন কোথাও? না, প্রথম দিকে যখন আমি শুরু করি তখন আমার তেমন কোনো ট্রেনিং ছিল না, কিন্তু পর্যায়ক্রমে পরবর্তীতে আমি আস্তে আস্তে বিভিন্ন ধরনের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ধরনের প্রসেসিং ফুড নিয়ে যে কাজ করছি ওগুলোর উপরে আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছি এবং দীর্ঘমেয়াদী ট্রেনিং নিয়েছি, 1 মাস, 12 দিন, 10 দিন, এরকম করে করে আমার মানে শহরের বাইরে গিয়েও থেকে আমি ট্রেনিং করেছি। চমৎকার। আপু আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তার জন্য এই সকল মানে কেউ যদি এই উদ্যোগে আসতে চায় যে আমি আপনার মতো রেডি টু কুক এই প্রসেস নিয়ে কাজ করব, তার জন্য কি প্রশিক্ষণটা জরুরি? হ্যাঁ, অবশ্যই জরুরি, কারণ আপনি একটা ফুড প্রসেস করবেন, প্রসেস করে সেই ফুডটা আপনি যখন আপনার কাস্টমারকে পৌঁছাবেন সেটার গুণগত মান যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস সাস্টেনেবল হবে না। আপনাকে অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে ওটাকে আপগ্রেড করে তারপর হচ্ছে বিজনেস আসতে হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। তো দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা যদি মনে করেন যে না এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমরাই পারবো, তাহলে আপনাদের ধারণা একদমই ভুল। আপনাকে কোনো জিনিস জানতে হলে একটা খাবার প্রসেস করবার জন্য খাবারটাকে আপনি কতদিন, কোন খাবার কতদিন আপনি হচ্ছে প্রিজার্ভ করতে পারবেন বা নিরাপদ খাবার যেটা বলে, সব কিছু জানবার জন্য আপনাকে অবশ্যই শিখতেই হবে, শিক্ষার কোনো বিকল্প নেই। আচ্ছা, আমি শুনেছি আপু আপনি প্রশিক্ষণও দেন, আপনি আসলে এই ব্যাপারটা কি প্রশিক্ষণ দেন নাকি কোনগুলো দেন? আমার হচ্ছে এই ব্যাপারগুলোতে আমি এখনো প্রশিক্ষণ ওরকম ভাবে শুরু করিনি, তবে ফুডের উপরে মানে বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম নিয়ে যে আমরা কাজ করি, ফ্রোজেন আইটেমগুলো নিয়ে আমি ট্রেনিং করিয়েছি এবং করাচ্ছি। আমার হচ্ছে আমাদের পার্টনার প্রজেক্টের আরডিএতে আমি হচ্ছে প্রশিক্ষক হিসেবেও ছিলাম। ওখানে আমরা ওই যে ফাস্ট ফুড আইটেম, বিভিন্ন ধরনের আইটেম, বিশেষ করে এখন আমাদের মানে সরকার এবং আমাদের বাংলাদেশের একটা বিষয় হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠালটা প্রচুর নষ্ট হচ্ছে। আমরা ওটাকে কোনোভাবেই মানে সংরক্ষণ করতে পারছি না। তো ওই কাঁঠালের উপর হচ্ছে আমি বেশ কিছু ট্রেনিং নেওয়ার পরে এখন আমি সেই ট্রেনিংটা দিচ্ছি যেন কাঁঠালটাকে আমরা সংরক্ষণ করতে পারি, সেটা কাঁচা কাঁঠাল থেকে শুরু করে একদম পাকা কাঁঠাল পর্যন্ত। যেমন কাঁঠালের ক্যান্ডি হয়, কাঁঠালের হচ্ছে যে মানে বাচ্চারা অনেক সময় কাঁঠালটা খেতে চায় না, তো আমরা কাঁঠালের যে পুষ্টিগুণ সেটাকেও আমরা অ্যাভয়েড করতে পারি না কোনোভাবেই। তো আমরা যদি ক্যান্ডিতে ওটাকে কনভার্ট করে বাচ্চাদেরকে খাওয়াই সেক্ষেত্রে পুষ্টিগুণটাও পাবে, আমাদের কাঁঠালটাও হচ্ছে অনেকটা মানে সংরক্ষণের পর্যায়ে চলে আসবে। চমৎকার। বাহ, এই ধরনের কাজগুলো খুবই চমকপ্রদ, কারণ কাঁঠাল নিয়ে আসলে এই টাইপের জিনিসগুলো আমরা নতুন শুনছি, এর আগে আমি আসলে শুনিনি। তো কাঁঠাল দিয়ে ক্যান্ডিও হয়, এই ব্যাপারটা কিন্তু একদম আমার কাছে একদমই নতুন এবং খাইনি, যদিও খেতে হবে, আপুর কাছ থেকেই খেতে হবে ইনশাআল্লাহ। আপু আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ফুড নিয়ে কাজ করেন, তো ফ্রোজেন ফুড ওগুলো কি কি একটু যদি বলতেন? ফ্রোজেন আমাদের হচ্ছে রুটি, পরোটা, সকল ধরনের স্ন্যাক্স, যেমন নাগেটস আছে, তারপর হচ্ছে ফ্রাইজ যেগুলো আছে বাচ্চারা যেগুলো পছন্দ করে, ডোনাট, মানে সব ধরনের যে ফ্রোজেন ফুডগুলো আছে ওগুলো নিয়ে আর কি আমি কাজ করছি। এবং শীতের সময় আমার আরেকটা সেশন থাকে, সেটা হচ্ছে পিঠাপুলির একটা আয়োজন থাকে, পুরো শীত জুড়েই ওটা আমাদের একদম পিঠার আয়োজনেই থাকে, সব ধরনের পিঠা। এবং বিভিন্ন প্রোগ্রামে, আবার হচ্ছে সরকারি প্রোগ্রামগুলোতে যে পিঠা উৎসব এখন হয় ওখানেও আমার পিঠাগুলো যায়, পিঠাগুলো আমার এখান থেকেই যায়। আর হচ্ছে বিয়ে বাড়ির ডালা হিসেবে ডালায় সাজানো পিঠাও থাকে আমাদের। চমৎকার। দর্শক আপনাদের চোখের সামনে দিয়ে যা চোখের সামনে খাবার দিয়ে চলে গেল, কার কার মুখে জল ভরে গেছে বলেন তো? আমার কিন্তু গিয়েছে, আমি চোখের সামনে সবগুলো খাবার দেখছিলাম, ভাবছিলাম একটা টুক করে ধরে খেয়ে ফেলবো নাকি। আপু আপনার এই ফ্রোজেন খাবারগুলো যেগুলো, তো এইটা করতে আপনি এই ফ্রোজেন খাবারগুলো যখন করেন এটা আপনি কতদিন আগে করে রাখেন? না, আমার যেহেতু আমার পেজের নাম হচ্ছে সতেজ বাজার, তো আমি সব সময় চেষ্টা করেছি মানে সতেজ খাবারটাকেই প্রোভাইড করার জন্য। সেই ক্ষেত্রে আমি কাস্টমারকে সব সময় বলি যে আমাকে 1 থেকে 2 দিন হাতে সময় দিয়ে তারপর অর্ডারটা করতে, যেন আমি ফ্রেশ খাবারটা তাদেরকে ডেলিভারি করতে পারি। আমি মানে স্টক ফুডটা আমরা দিতে চাই না আর কি।
চমৎকার। একটা মানুষ কতটুকু সচেতন আপনারা বুঝতেই পারছেন, কারণ আমরা সবসময় চিন্তা করি যে মান ধরে রাখবো, কিন্তু আমাদের অনেকাংশেই দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে যারা একটু নাম করে ফেলে এরপর তারা আর খাবারের মান ধরে রাখতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের শাওরিন আহমেদ আপু, সতেজ বাজারের আপু, সে একদমই কিন্তু ব্যতিক্রম, তার সবকিছুই সতেজ। খুব ভালো লাগলো আপু। আপনার এই ফুডগুলো আপনি কি এটার উপরেও ট্রেনিং দেন? হ্যাঁ, এইটার উপরে আমাদের ট্রেনিং আছে। ট্রেনিং আমাদের ফুডের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 3 দিন থেকে 4 দিনের ট্রেনিং হয়। সেটা আমরা স্টুডেন্টদের রিকোয়ারমেন্টের উপরে আমরা ওটাকে ডিজাইন করি। যে অনেকের সময় কম থাকে, অনেকের সময় বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা মানে শেখার আগ্রহের উপর ভিত্তি করে আমরা এইগুলো শিডিউলগুলো মেনটেন করি। তারপর হচ্ছে চকলেটের একটা কোর্স আছে, চকলেটও আমরা মেক করি। তো ওখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে, বিভিন্ন ধরনের মানে ভিতরে ফিলিং দেওয়া থাকে। ওই ফিলিংগুলোতেও আমরা যেই জিনিসগুলো আমাদের বিলুপ্ত প্রায় সেগুলো আমরা অ্যাড করে থাকি। যেমন হচ্ছে আমরা এখনো ওই যে বললাম কাঁঠাল, বারবারই কাঁঠাল চলে আসছে, তো ওই কাঁঠালের ফিলিং দিয়ে থাকি। তারপর আনারস, কলা, যেগুলো বাচ্চাদের খেতেই হবে মাস্ট। বাচ্চা আমার মানে মেইনই হচ্ছে আমার বাচ্চাকে খাওয়াতে হবে, এটা হচ্ছে বিষয়। তার মানে যারা আপনারা বলেন যে চকলেট খাওয়া ভালো না, দাঁতে পোকা হয়, এই ধরনের কথা যারা বলেন তারা আপনারা অবশ্যই শাওরিন আপুর হচ্ছে সতেজ বাজারে অবশ্যই চোখ রাখবেন। সেখানে কিন্তু আপনার বাচ্চাদের পুষ্টিগুণ বজায় রেখে আপুরা কিন্তু চকলেট তৈরি করছে, যেটার ভিতরের ফিলিংসগুলো হচ্ছে কাঁঠাল, আনারস এবং কলা, যেগুলো আমাদের শিশু বা মানে বৃদ্ধির জন্য অনেক অনেক বেশি দরকারি। চমৎকার, এটা খুব ইউনিক একটা ব্যাপার মনে হয়। আপু আপনার সবচাইতে বেস্ট সেলার কোনটা, যেটা যাই মানে প্রতিদিন আমার হচ্ছে রেডি টু কুক মাছের যে আইটেমগুলো আছে, রেডি টু কুক ফিশ এবং রেডি টু কুক মিট প্লাস হচ্ছে সবজি, এগুলো আমার মানে প্রতিদিনের সেলের একটা ব্যাপক অংশ। এটা থেকেই আমার একটা ভালো সেল আসে মাশাআল্লাহ। আপু আপনার কি মনে হয় যে একটা নারী এই সতেজ বাজারে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, শুধুমাত্র এই উদ্যোগটা, আপনার রান্নাটা বাদ দিলাম, যেটা তৈরি খাবার ওটা বাদ দিলাম, এইটা দিয়ে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে ফ্যামিলিও হ্যাম্পার হবে না। কারণ হচ্ছে আপনি বাসায় বসে একটা কাজ করছেন, আপনার বাচ্চা আপনার আশেপাশে ঘুরছে, আপনি আপনার বাচ্চাকে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা, আপনার বাইরে যেতে হচ্ছে না, আপনি ঘরে বসেই সবকিছু মেনটেন করতে পারছেন। এর থেকে ভালো সুযোগ তার হতেই পারে না। চমৎকার। দর্শক আপনারা যারা ভাবছেন যে এই ধরনের ব্যবসা আমরা করব না বা এটা অনেক ঝামেলার, কিন্তু না, শাওরিন আহমেদ আপু তিনি কিন্তু তার বাচ্চারা ছোট, কিন্তু তিনি খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন। সে বাচ্চাকে সময় দিচ্ছেন, পর্যাপ্ত সময়, কারণ বাচ্চাদের এখন আমরা মায়েরা একদমই সময় দিতে পারি না। সেই ক্ষেত্রে শাওরিন আপু তার বাচ্চাকে পর্যাপ্ত সময় দিয়ে তিনি কিন্তু এমনভাবে তার উদ্যোগটা চালিয়ে যাচ্ছেন, তাতে তিনি নিজে তো স্বাবলম্বী এবং সাথে কিন্তু বলেছি 18 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন। এটা একমাত্র উদ্যোক্তা জীবনেই সম্ভব। আমরা চাকরি করব না, চাকরি দিব, যেটা শাওরিন আপু প্রমাণ করেছেন। আপু খুবই ভালো লাগলো আপনার এগুলো শুনে। তো আমরা হচ্ছে অনুষ্ঠানের শেষের দিকে এখন একটু বলবেন যে আপনি কি মেলা করেন? হ্যাঁ, আমি প্রচুর মেলা করেছি। আচ্ছা, মেলা করেন, প্রচুর মেলা করেছি। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তার জন্য মেলা কতটা জরুরি? হ্যাঁ, নতুন দিকে মেলা অবশ্যই জরুরি, কিন্তু এটার কিছু বিষয় আছে, আপনাকে বুঝতে হবে কোন মেলাটা আমার জন্য মানে প্রফিটেবল হবে। আচ্ছা, এখন আমি সব মেলায় অংশগ্রহণ করলাম, যেমন আমি প্রথম দিকে যে ভুলগুলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মেলা থেকে ভালো একটা পরিচিতি আসে, খুব ভালো একটা পরিচিতি আসে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় সেটা বিজনেসে একটা হ্যাম্পার চলে আসে। বিজনেসের ক্ষেত্রে এটা বড় একটা হ্যাম্পার চলে আসে। তো আমি বলবো যে আপনারা মেলা করলে অবশ্যই বুঝে করবেন, যেন ওই মেলাটা থেকে আপনার পরিচিতি হয় এবং প্রফিটটাও বের হয়ে আসে। এই ক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তার তো আসলে বোঝার উপায় নেই, সেই ক্ষেত্রে যদি একটু বলতেন যে কোনটা করলে নতুন উদ্যোক্তার যে ওটা যদি একটু যেহেতু আপনি বললেন যে বুঝতে হবে, ওই বোঝাটা যদি একটু না, এখানে প্রচারের একটা ব্যাপার আছে। আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে প্রতিষ্ঠানের আন্ডারে মেলাটা করছেন তার প্রচারণাটা কেমন, সে কেমন হচ্ছে কাস্টমার গেদার করতে পারে। সব প্রতিষ্ঠান হচ্ছে দেখা যায় কাস্টমার মানে গেদার করাটা ওনাদের পক্ষে হয় না, সময় হয়ে ওঠে না, বা যে কোনো কারণেই হোক হয়তো বা হয় না। তো সেই ক্ষেত্রে তখন লসটা উদ্যোক্তাকেই গুনতে হয়, তখন আসলে কিছু বলারও থাকে না।
তো সেই ক্ষেত্রে আগে প্রচারণার বিষয়টা একটু ভালোভাবে জেনে নিতে হবে। চমৎকার বলেছে। এই বিষয়টা একদমই আমি এতদিনের অনুষ্ঠানে আসলে কাউকে জিজ্ঞাসা করা হয়নি, যেটা আমি শাওরিন আপুকে জিজ্ঞাসা করেছি, এবং আমার মনে হয় এটা খুব ভালো একটা উত্তর আপনারা পেয়ে গেছেন। আপনারা মেলা তখনই করবেন যখন দেখবেন যে প্রতিষ্ঠানের আন্ডারে আপনারা মেলা করতে যাচ্ছেন বা যাদের আন্ডারে করতে চাচ্ছেন তাদের প্রচারণা কতখানি, তাদের পূর্ববর্তী মেলাগুলো কতটুকু সফল ছিল, সেই বিষয়টাও ভেবে দেখবেন। আপু এইবার হচ্ছে একটু বলবেন যে খাবারের বিষয়টা, যে আমরা তো আর জানি না। হ্যাঁ, এখন দেখা গিয়েছে যে আমি মাছটা ধরেন ইলিশ মাছে অনেক সময় দীর্ঘদিন রাখলে একটা গন্ধ হয়ে যায়, ওটা আর খাওয়া যায় না, সেই ক্ষেত্রে কি করতে পারি? সেই ক্ষেত্রে একটা ছোট টিপস, এটা ঘরোয়া টিপস, এটা হচ্ছে আপনারা একটা নন ট্রান্সপারেন্ট বক্সে পানিতে ভিজিয়ে একদম ডুবো ডুবো পানিতে হচ্ছে মাছটাকে রেখে সংরক্ষণ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার 6 মাস পর্যন্ত মাছে কোনো স্মেল আসবে না। আপনি যখন সেটাকে বের করবেন, বের করে আপনি ওই আইসটাকে রিমুভ করে রান্না করে ফেলবেন, আর যদি আরও রেখে দিতে হয় আবার সেম প্রসেসে আইসিং করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আপু, এবার এটা একটু বলেন যে মুরগি অনেক সময় অনেকদিন রাখলে একটা গন্ধ হয়ে যায়, মুরগিতেও সেম মাছের মতো? হ্যাঁ, মুরগিটা আপনি সেম প্রসেসেই রাখতে পারেন, তবে আরেকটু ভালো হয় যদি আপনি সেটাতে একটু হলুদ অ্যাড করে রাখতে পারেন। হলুদটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়াটা মানে ক্রিয়েট করে না আর কি। আচ্ছা, চমৎকার। আপু অনেক সময় দেখা গিয়েছে আমরা আলু কাটি, ওটার রং কালো কালো হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আপনারা যখন আলুটাকে মানে কাটা শুরু করবেন তখন আলাদা একটা বলে একটু লবণ পানি রেখে তারপর কাটাটা শুরু করুন, কেটেই জাস্ট হচ্ছে ওই পানিটাতে দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনার ওই আলুটার মানে রং চেঞ্জ হবে না, সেম রং। চমৎকার। আপু এটা তো তরকারির ক্ষেত্রে গেল, অনেক সময় দেখা গিয়েছে আপেল কাটার পর আপেলটা কালো হয়ে যাচ্ছে, সেম প্রসেস, একটু লবণ পানিতে দিয়ে রাখবেন। আচ্ছা, লবণ পানিতে জাস্ট ওটার মধ্যে লবণ ঢুকে না, কিছু হবে না। পরে আপনি ওটা উঠিয়ে আবার একটু ওয়াশ করে নরমাল পানিতে ওয়াশ করে আপনি টেবিলে রেখে দিবেন, কিছুই হবে না, কালার চেঞ্জ হবে না। চমৎকার। এই বিষয়গুলো আমিও কিন্তু জানতাম না, চান্সে জেনে নিলাম। সো আমার মনে হয় যারা যারা এই মানে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান টিপসগুলো জেনে নিলেন আপনাদের নিশ্চয়ই উপকার হবে। আপু এবার একটু ভিন্ন টাইপে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা বাড়িতে কাজ করতে করতে বা বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে ঘুম পাড়াতে গিয়ে নানান সময় গুনগুন করে গান করি। এরপর আমরা হচ্ছে বাথরুম সিঙ্গার অনেকেই বলে, তো আমরা অনেকেই গান করি। আপনি আসলে কোনটা করেন? আমার আসলে সত্যি কথা বলি, আমি লাস্ট কবে গান গেয়েছি আমার মনে নেই, মানে আমি ব্যস্ত থাকি তো প্রচুর, আমার আসলে সেই টাইমটাও হয় না। কারণ আমি যতটুকু সময় পাই, বেশি সময় পাই, ওটা আমি আমার বাচ্চাদেরকে দেই। আমার বাচ্চা খুবই ছোট, তো যার কারণে ওদেরকে আমার সময় দেওয়া লাগে। তো এরপরে হচ্ছে আর নিজের জন্য সময় পাই না। আচ্ছা, এরপর তাহলে নিশ্চয়ই কবিতা পড়েন বা যেটাই করেন, আমাদের একটু গান নয়তো কবিতা একটু শোনাতেই হবে। আচ্ছা ঠিক আছে, যদিও আমি ওরকম সিঙ্গার না। কোনো অসুবিধা নেই। জি। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এতটুকুই, আর পারবো না। চমৎকার। আপুর কণ্ঠ কিন্তু বেশ সুন্দর, আমরা কিন্তু 2 লাইনেই বুঝে গিয়েছি। সো থ্যাংক ইউ। এটা যদিও এখানে আপনারা কেউ প্লিজ জাজমেন্ট করবেন না, এটা জাস্ট একটা বিনোদনের একটা অংশ। আপু এখানে কোনো গানের বিষয় আসলে অনুষ্ঠান করতে আসেনি। আচ্ছা আপু, একদম শেষের দিকে এখন লাস্ট কয়েকটা প্রশ্ন বলবেন। সেটা হচ্ছে যে আমাদের নারী পুরুষ অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে, আপনার জীবনে আসলে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, আমার প্রতিবন্ধকতা শুরু থেকেই ছিল। শুরু থেকেই আমি সব ধরনের প্রতিবন্ধকতাই ওভারকাম করে আজকে এখানে চলে এসেছি। তো প্রথম প্রতিবন্ধকতা ছিল যে আমার আশেপাশের সারাউন্ডিংস যারা ছিলেন, এক কথায় যখন আমি এই কাজটা শুরু করি আমাকে বলা শুরু করলো আমি হচ্ছে শিক্ষিত বুয়া। মানে লিটারেলি হচ্ছে, যেহেতু এত পড়াশোনা করে একটা মানুষ কেন সবজি কাটবে, একটা মানুষ কেন মাছ কাটবে? কারণ প্রথম দিকে তো আমি নিজে কাজ করছি, এখনো করি, এখনো আমাকে করতে হয়। যখন কাজের প্রেসার থাকে, হচ্ছে না, কুলাচ্ছে না, তখন আমার নিজেও করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাকে এসে দেখলো এক আন্টি, বলতেছে যে তুমি এগুলো কি করো? আমি বললাম যে আন্টি আমার অর্ডার আছে। কিসের অর্ডার? আমি ওনাকে পুরো প্রসেসটা বলা পরে, তুমি এত পড়াশোনা করে বুয়ার কাজ করতেছো, তুমি তো শিক্ষিত বুয়া। তো তখন খুব
মানে কষ্ট পাই, খুবই কষ্ট পাই, কিন্তু তখন মনে হলো যে না থাক, উনি বলছে সমস্যা নাই, কিন্তু আমার কাস্টমার তো আমার জন্য খুশি, আমার এটাতেই চলবে। তারপরের প্রবলেমটা ছিল আমি যখন বিজনেস শুরু করি তখন আমার বড় ছেলে আমার পেটে আসে, তো তখন ওই প্রেগন্যান্সিতে এই কাজগুলো করাটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর আমার সাথে শুরু থেকে আমার এক ফ্রেন্ড ছিল, তো আমার ওই ফ্রেন্ড হচ্ছে হঠাৎ করে যখন আমার 7 মান্থ প্রেগন্যান্সি, সে আমাকে উইদাউট নোটিস সে চলে যায়। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বিজনেসটাকে আর মানে রান করতে পারবো না। তো সারা দিন কাজ করতাম, এত মানে হেভি হয়ে গেছিলাম, সারা দিন কাজ করতাম, রাতে বসে কান্না করতাম। রাতে বসে কান্না করতাম যে এখনই কেন এটা করতে হলো আমার সাথে, এখনই কেন এটা আমার সাথে হলো। কারণ এই সময় আমি হচ্ছে আবার বাজারে গিয়ে আমার নতুন করে সবকিছু ক্রিয়েট করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আমার হাজবেন্ড আমাকে বলল যে হয় তুমি বিজনেস ভালোভাবে করো আর নাহলে ছেড়ে দাও। কারণ এইভাবে আসলে প্রতিদিন কাজ করে সারাদিন পরে গিয়ে কষ্ট পাওয়া, এটা আসলে কোনোভাবেই মানে আমার ফ্যামিলি থেকে করতেছিল না, মেনে নিচ্ছিল না। তো তুমি বিজনেস ছেড়ে দাও, এভাবে কাজ করার দরকার নেই। তখন আমার কাছে মনে হলো যে না, আমি যদি বিজনেস ছেড়ে দেই সেই ক্ষেত্রে যে চলে গিয়েছে তাকে, সে জিতে যাবে আমি হেরে যাব, সেটা হবে না, সেটা হতে দিব না। এই তখন আমি কাজ ছাড়িনি। আমি আমার ডেলিভারির আগের দিনও 190 পিস রুটি সেল করেছি, মানে নিজে বেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে টেবিলে করে নিচে বসে বসে হচ্ছে রুটি বেলেছি 190। আমার এক মানে কাস্টমার, সে বলতেছে আপু আপনি তো অনেকদিন লিভে চলে যাবেন, তা আমার কি হবে, আমার তো রুটি লাগবে। তখন আমি বললাম ঠিক আছে আমি আপনার, পরে উনি আমাকে বললো যে আপনি যতটুকু পারেন 200 পিস যদি হয় 200 পিস আমাকে দিয়ে যান। তখন তো আমার কর্মী নাই, তো আমার আম্মু আমাকে হেল্প করেছে আর আমি বসে বসে রুটি বেলেছি। তো এইটা একটা প্রতিবন্ধকতা ছিল। এই আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিনান্সিয়াল ব্যাপারটা থাকে প্রত্যেকটা মানে উদ্যোগের ক্ষেত্রে, ফিনান্সিয়াল একটা বাধা, এটা বিশেষ করে মেয়েদের অনেক ফেস করতে হয়। তো এটা যদি আমার মনে হয় যে আমরা মানে সাময়িকভাবে কিছুটা ওভারকাম করতে পারি শুরুর দিকে, তাহলে আমার মনে হয় যে বিজনেস একটা দাঁড় করানো সম্ভব। চমৎকার। আপুর কাছ থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো শিখেছি, সেটা হচ্ছে ধৈর্য। তিনি কিন্তু ধৈর্য হারা হননি। 7 মাস প্রেগন্যান্সিতে যখন তার বন্ধু, তার পার্টনার চলে গেল, তিনি কিন্তু ছেড়ে দিতে পারতেন, কিন্তু তার মনোবল অটুট ছিল এবং তিনি পরিশ্রমী নারী। পরিশ্রম, ধৈর্য এবং আপনার লক্ষ্য যদি স্থির থাকে, আপনাকে ঠেকানো মুশকিল। সো আমি বলবো যে আপনারা যারা আছেন এই ধরনের নারী, যারা হচ্ছে স্বাবলম্বী হতে চায় বা যে কোনো উদ্যোগ দিতে চায়, আপনারা প্লিজ পাশে থাকবেন। আর হুট করে আসলে কাউকে ছেড়ে যাবেন না, তাকে অথৈ সাগরে ফেলে যাবেন না, এই অনুরোধটা রইল। এবং ফিনান্সিয়ালের ব্যাপারে একটু বলবো, এটা আসলে আমাদের সরকারকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে সকল নারী সত্যিই কাজ করতে চায়, আমাদের এমনি সরকারি অনেক ব্যবস্থা আছে নারীদের জন্য, অনেক ঋণের ব্যবস্থাও আছে, কিন্তু আমার মনে হয় সেই ঋণের ব্যাপারগুলো যদি আরও সহজ করা যায়, তাহলে আমাদের মনে হয় নারীরা আরও বেশি অগ্রসর হতে পারবে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপু একদম শেষ প্রশ্ন, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো বর্তমানে শাওরিন আহমেদ যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 5 বছরে এর থেকে আরো 10 গুণ বেশি, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেশের বাইরেও এক্সপোর্টে চলে যাব। আগামী 10 বছরে হয়তো আমাদের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট চলে আসবে। এর মাঝখানে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। এখন আমাদের ড্রাই ফ্রুটসের একটা সেকশন শুরু হচ্ছে। আমরা রিসেন্টলি গাজীপুর যে আমাদের কৃষি ইনস্টিটিউট আছে, ওখান থেকে আমি ড্রাই ফ্রুটসের উপরে একটা ট্রেনিং নিয়েছি 10 দিন ব্যাপী। তো সেই ট্রেনিং এর পরে এখন আমার নেক্সট উদ্যোগ হচ্ছে যে আমরা ড্রাই ফ্রুটসের উপরে কাজ করব এবং সেই ফ্রুটসগুলো আমরা দেশে বাইরে এক্সপোর্টে চলে যাব। চমৎকার চমৎকার। শাওরিন আপু যে উদ্যোগ নিয়ে, যে মনোবল নিয়ে, যে লক্ষ্য নিয়ে নেমেছেন, আমরা দোয়া করি এবং অনেক শুভকামনা রাখি যে আপু যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারেন। একজন নারী হয়ে তিনি যে অবস্থানে এখন আছেন, তার থেকে 10 গুণ ভালো অবস্থানে পৌঁছে যাক, আমরা দোয়া করি। এবং তার দ্বারা আরও অসংখ্য দুস্থ নারী পুরুষ নির্বিশেষে সবারই কর্মসংস্থানের সুযোগ হোক, এই প্রত্যাশা রাখি।
আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। জি, ধন্যবাদ আপনাদেরকেও। এবং আমি আসলে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস বলতে চাই যে আমাদের মতো যারা নারী উদ্যোক্তা আছে, আমরা যদি মনে করি যে আমরা শুধু কাজ করব না, আমরা সেবা করব, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আরো ভালো কাজ করতে পারবো। এবং আপনাদের এই প্রোগ্রামের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে এরকম একটা আয়োজন করেছেন। কারণ আমাদের গল্পগুলো যদি, আমার মনে হয় যে আমাদের গল্প শুনে যদি একজন নারীও চলে আসে যে আমি উদ্যোক্তা হব, সেক্ষেত্রে মনে হয় আমি আরো 5 জনের কর্মসংস্থান হয়ে যাবে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে এটাই সার্থকতা, এবং আমি চাই আপনাদের এই কার্যক্রম আরো সুন্দরভাবে সফলভাবে চলুক। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আজকে শাওরিন আহমেদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে অবশ্যই ইনবক্স করে দিবেন। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।